হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুবায়ের হাসান, পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্টে। তো আমরা গণিতের কিছু বেসিক বিষয় আশয় নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যান্ড এই সিরিজটা প্রবাবলি এটা লাস্ট একটা এপিসোড হবে, কারণ অনেক বড় একটা সিরিজ করে ফেলেছি আমি অলরেডি। চলো গণিত শিখি আমার সিরিজটার নাম। তোমরা ফুল সিরিজটা দেখে আসতে পারো। খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আলোচনা করেছি ফুল সিরিজ ধরে। তোমাদের সিরিজটা দেখলে অবশ্যই গণিতের প্রতি একটা ভালোবাসার জায়গা তৈরি হতে পারে বলে আমি আশাবাদী। অ্যান্ড শুধু মুখস্থ করে নয়, বুঝে বুঝে যে গণিত শেখা সম্ভব, বুঝে বুঝে যে গণিত আয়ত্ত করা সম্ভব, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করা সম্ভব, এগুলো আমি ধরে ধরে শিখিয়েছি পুরা সিরিজ ধরে। সবগুলো এপিসোড দেখে এসো তোমরা, খুবই ভালো লাগবে আই গেস। খুবই ইন্টারেস্টিং জার্নি হবে, এক্সপিরিয়েন্স করবে তোমরা। এটার প্রবাবলি লাস্ট ভিডিও আমার এই সিরিজটার। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়তন। আয়তন জিনিসটা কি, কনসেপ্টটা কই থেকে আসলো? আয়তন জানার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাইমেনশন কী জিনিস বা মাত্রা কী জিনিস। মাত্রা হচ্ছে, আমি প্রথমে লিখি মাত্রা কী জিনিস। মাত্রা, হ্যাঁ, মাত্রা দ্বারা কী মিন করে? ধরো তোমার কাছে একটা স্ট্রেট লাইন আছে, সিম্পল স্ট্রেট লাইন বা সরলরেখা। এই সরলরেখা যদি থাকে এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশন, 1D বা একমাত্রা। বুঝতে পারতেছো এখানে একমাত্রা কেন বলতেছে? একমাত্রা এই কারণে বলতেছে যে জাস্ট তুমি এটা সামনে যেতে পারবে অথবা পিছনে যেতে পারবে, এর বাইরে তুমি যাইতে পারবে না, হয় সামনে নাইলে পিছে। ধরো তুমি একমাত্রায় বসবাস করো এমন একটা জীব। এর মানে কি ভাই? এর মানে হচ্ছে ধরো তুমি এখানে বসবাস করো। এখন তুমি একটা দিন চিন্তা করো, তুমি যদি একটা রাস্তায় দাঁড়ায় থাকো, এটা একটা রাস্তাও চিন্তা করতে পারো। এই রাস্তা তুমি যদি এখানে দাঁড়ায় থাকো তাহলে তুমি রাস্তার হয় সামনে যেতে পারবা, না হয় পিছিয়ে যেতে পারবা, তাই না? হয় সামনে যেতে পারবা, না হয় পিছিয়ে যেতে পারবা। এছাড়া কি কোনো ওয়ে আছে তোমার? রাস্তার ডানে বামে গেলে তো তুমি রাস্তার বাইরেই চলে যাবা, তাই না? তো একদম নর্মাল এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, ঠিক আছে? এরপর আসে 2D। 2D জিনিসটা কি? 2D হচ্ছে ধরো এই যে একটা প্লেন আছে তোমার কাছে, অর্থাৎ তোমার একটা কাগজের টুকরা আছে। এই কাগজের টুকরা তুমি ডানে বামে, লেফটে রাইটে, সোজা, যে কোনো দিকে, যে কোনো ওয়েতে যেতে পারবা। কিন্তু তুমি কখনো এই কাগজের নিচে যেতে পারবা না, অথবা কাগজকে ছেড়ে তুমি উপরের দিকে উঠে আসতে পারবা না। বুঝতেছো? উপরের দিকে উঠে আসতে পারবা না। যেমন ধরো তুমি একটা ফুটবল মাঠে ধরো তুমি দৌড়াদৌড়ি করতেছো। একটা ফুটবল মাঠ তোমাকে দেখালাম, এই ফুটবল মাঠে তুমি দৌড়াদৌড়ি করতেছো। কিন্তু তুমি যদি এরকম একটা কন্ডিশন হয় যে তুমি জাস্ট এখানে ফুটবল নিয়ে খেলতে পারবা, কিন্তু তুমি জাম্প দিয়ে হেড দিতে পারবা না, অথবা তুমি ফুটবল মাঠের ভেতরের দিকে চলে যেতে পারবা না। বুঝতেছো? তখন তোমার ফুটবল মাঠটাকে বলা হবে কি? 1D। 2D, বুঝতে পারতেছো? তাহলে এটা হবে 2D। আমি এতক্ষণ যেটার এক্সাম্পল দিলাম ওটা কিসের এক্সাম্পল ছিল? 2D এর এক্সাম্পল। এখন আসে হচ্ছে 3D। 3D জিনিসটা কি? 3D হচ্ছে যখন 3টা মাত্রা অ্যাড হবে। ধরো তোমার কাছে একটা বক্স আছে, এই যে একটা বক্স আছে, এই বক্সটার দিকে খেয়াল করে দেখো তো। এই বক্সটায় তুমি এই পাশে একটা মাত্রা আছে, তাই না? তুমি ডানে বামে যাইতে পারতেছো, এটা 1D। এই একটা 1D। আবার তুমি লেফট রাইট যেতে পারতেছো, কারণ নিচে দেখো একটা তোমার নিচে কি আছে, একটা প্লেন আছে না? এই যে ফুল জিনিসটা, এই যে এইখান থেকে এইটুক, এই নিচে এটা, নিচের তলটা, এটা একটা প্লেন না? বুঝতেছো? তোমার ফ্লোরটা, এটা যদি একটা রুম হয়, এই ফ্লোরটা কি তোমার একটা প্লেন। সো এখানে তোমার আরেকটা ডাইমেনশন আছে। তার মানে মোট কয়টা ডাইমেনশন? 2টা ডাইমেনশন হলো। আরেকটা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে তোমার এই যে উপরের দিকে যেতে পারতেছো, এটা হবে হচ্ছে আরেকটা ডাইমেনশন, 1D। অর্থাৎ তোমার এখন যে ফুটবল খেলার মাঠটা আছে, দেখো এরকমভাবে আছে মাঠটা। এই মাঠটাই তুমি এখন জাম্পও করতে পারতেছো। খেয়াল করো, এখন এই মাঠটায় তুমি উপরের দিকে জাম্পও করে হেড দিতে পারতেছো। অর্থাৎ এখানে 3 ডাইমেনশন আসছে। বুঝতে পারছো? 3টা ডাইমেনশন আসছে। এখন যদি প্রশ্ন করেন ভাইয়া তাহলে 4th ডাইমেনশন কী হবে? অ্যাকচুয়ালি এটা আমি কল্পনাও করতে পারি না 4th ডাইমেনশন কেমন হবে। হ্যাঁ,
সায়েন্টিস্টরা এটা নিয়ে অনেক আর্গু করে, কেউ 4 ডাইমেনশনকে টাইমও বলে, আসলে টাইম 4 ডাইমেনশন হওয়ার কথা না, অ্যান্ড হয়ও না। আমি যতদূর জানি ইউটিউব ভিডিও দেখেই বিভিন্ন সায়েন্টিস্টদের, যেমন ভেরিটাস শেমের আছে, ওখানে আমি মানে এইগুলো চ্যানেল দেখে যা বুঝছি সেটা হচ্ছে যে এ কিউব ইন এ কিউব, অর্থাৎ একটা কিউবের ভিতরে যদি আরেকটা কিউব থাকে সেটাকে আমরা 4 ডাইমেনশন বলি। আমি এটা আঁকতে পারবো না, কারণ আমি 3 ডাইমেনশনাল প্রাণী, আমি 2 ডাইমেনশন দেখি। সো আমি এই 4D আমি কল্পনা করতে পারবো না, আমি তো ফিজিক্সের স্টুডেন্ট না, সো আমি এটা কল্পনা করতে পারবো না। বাট ইন্টারেস্ট আছে, ওটা আমি এখন জানি না, তোমাদেরকে আমি জানাইতে পারবো না। তো আমরা 3 ডাইমেনশনাল প্রাণী, আমরা 3 ডাইমেনশনের ভিতর সীমাবদ্ধ থাকবো। আচ্ছা, তো মাত্রার কনসেপ্টটা তো বুঝছোই। হ্যাঁ, আমরা 3 ডাইমেনশনাল প্রাণী না, আমরা লাফও দিতে পারি, উপর নিচে যাইতে পারি, ডানে বামে যাইতে পারি, আবার সামনে পেছনে যাইতে পারি। অর্থাৎ সামনে পেছনে, ডানে বামে অ্যান্ড উপরে নিচে, তাই লাফ দিতে পারি অথবা মাটির ভিতর চলে যেতে পারি। এই জন্য আমরা 3 ডাইমেনশনাল প্রাণী। এখন আয়তনের সঙ্গে 3 ডাইমেনশনাল মানে কানেকশনটা কোথায়? কানেকশনটা হচ্ছে এখানে। দেখো, তোমার কাছে যদি একটা অবজেক্ট থাকে, 3 ডাইমেনশনাল অবজেক্ট, আমি আবার সেম একটা কিউব আঁকতেছি। এই 3 ডাইমেনশনাল অবজেক্টের দেখো, এই 3 ডাইমেনশনাল অবজেক্ট 3 ডাইমেনশনে, অর্থাৎ 3 ডাইমেনশন, আমাদের ডাইমেনশন কয়টা? 3টা, ডানে বামে সামনে পেছনে উপর নিচে। এই 3 ডাইমেনশনে যতটুকু স্পেস, অর্থাৎ খালি জায়গা সে ধারণ করতে পারে, কতটুকু স্পেস, এই যতটুকু স্পেস সে ধারণ করতে পারে, এখানে একটা স্পেস ধারণ করবে না? বুঝতেছ? ধরো তুমি একটা বক্স কিনছো, বিড়ালের বাক্স, যেখানে তুমি বিড়াল রাখো। এই বাক্সের ভিতর ওই বাক্সটা যে পরিমাণ জায়গা দখল করতে পারবে, সেই পরিমাণ জায়গাটাকে আমরা আয়তন বলি। তুমি এভাবে চিন্তা করতে পারো, তোমার কাছে একটা বক্স আছে, ওই বক্সের ভিতর তুমি কী পরিমাণ পানি রাখতে পারো। হ্যাঁ, ওই বক্সের ভিতর তুমি কী পরিমাণ পানি রাখতে পারো, ওই পানি, যেটুকু পরিমাণ পানি রাখতে পারো সেটা কি হবে? ওই বক্সের আয়তন হবে, আয়তন হবে। বুঝতে পারছো? তাহলে আয়তন জিনিসটা কি? আয়তন হলো, আমি লিখি, আয়তন হলো 3Dতে একটি বস্তু কি পরিমাণ স্থান দখল করে, বুঝছো? কি পরিমাণ স্পেস দখল করে, স্পেস মানে খালি জায়গা দখল করে, ওটাই হবে তার আয়তন। আই হোপ তোমরা বুঝতে পারছো। ক্ষেত্র জিনিসটা কী ছিল, তোমাদের কি মনে আছে ক্ষেত্র জিনিসটা কী ছিল? ক্ষেত্র জিনিসটা ছিল হচ্ছে 2 ডাইমেনশনে। হ্যাঁ, 2 ডাইমেনশনে একটা বস্তু কি পরিমাণ, 2 ডাইমেনশনে স্পেস নিচ্ছে, ওটা কিন্তু 3 ডাইমেনশনে না। আমরা যখন ক্ষেত্রফল নিয়ে আলোচনা করি তখন কিন্তু আমরা 3 ডাইমেনশনাল জিনিসকে কনসিডার করি না, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে কনসিডার করি না, তাই না? আমরা যখন আয়তন নির্ণয় করি তখন কি আমরা উচ্চতাকে কনসিডার করি? উচ্চতা মিনস হচ্ছে আরেকটা ডাইমেনশনকে কি কনসিডার করি? জাস্ট দৈর্ঘ্য গুণ প্রস্থ করি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা আবার উপরে হাইটটাকে কখনো কাজেই আনি না। সো আই হোপ বুঝতেছো তোমরা। তাহলে 2Dতে যখন আমরা শূন্যস্থান দখল করে সেটা মাপতে চাই, তখন ওটা কী দিয়ে মাপি? ক্ষেত্রফল দিয়ে। অ্যান্ড 3Dতে যখন আমরা কি পরিমাণ স্পেস দখল করে, কি পরিমাণ স্পেস মানে খালি জায়গা দখল করে, তখন আমরা মাপি কী দিয়ে? আয়তন দিয়ে। এখন কিছু ইংলিশ ভার্সনের পোলাপান আসে আমাকে বলবা যে ভাইয়া আয়তনের মানে তো জানি না, আমাকে ইনবক্সে বলে। সো আয়তন মিনস হচ্ছে ভলিউম, আর ক্ষেত্রফল মিনস এরিয়া। ঠিক আছে? আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই। আজকে আমরা গত ক্লাসে আমি যেমন ধরে আমি প্রত্যেকটার ক্ষেত্রফল বের করে দেখিয়েছিলাম, আজকে আমি সেটা করব না। আমি তোমাদেরকে এনকারেজ করব যে আয়তনের প্রত্যেকটা কিভাবে কই থেকে আসতেছে তোমরা খুঁজে খুঁজে বের করবে। আমি ক্লাসটাকে একটু শর্ট করার চেষ্টা করব। কিভাবে শর্ট করব? আমি জাস্ট সূত্রগুলো বলবো যে সূত্রগুলো কই থেকে আসছে আর কীভাবে আসছে।
আই মিন ওইগুলো আমি বলবো না, সূত্রগুলো কই থেকে আসছে কীভাবে আসছে আমি বলবো না, আমি ভুল করে বলতেছি। আমি তোমাদের জাস্ট সূত্রগুলো দেখাবো। আচ্ছা, এটা যদি হয় দৈর্ঘ্য, ধরো এটাকে বললাম এ, এই বক্সটা দেখো এটা যদি হয় প্রস্থ, অ্যান্ড এই বক্সটার এইটা যদি হয় উচ্চতা, ঠিক আছে? তাহলে এখানে ডাইমেনশন কয়টা আসলো? 3টা। খেয়াল করে দেখো, এইখানে একটা ডাইমেনশন দিয়েছি, তুমি সোজা বরাবর আগাইতে পারবা, আবার বি বরাবর আগাইতে পারবা, তাই না? এই যে নিচে একটা প্লেন তৈরি হয়ে গেল, আবার তুমি উপরের দিকে উঠতে পারবা, অর্থাৎ এখানে ডাইমেনশন কয়টা? ডাইমেনশন 3টা। তাহলে এরকম বস্তুর এটাকে বলে কিউবয়েড বা আয়তাকার ঘনক। এদের কিন্তু প্রত্যেকটা সাইড আলাদা, এ আলাদা, বি আলাদা, অ্যান্ড সি আলাদা। এ আলাদা, বি আলাদা, অ্যান্ড সি বা এইচ বা উচ্চতা আলাদা। তাহলে এদের আয়তন কত হয়? এদের আয়তন হয় এই 3টার গুণফল। কিভাবে? আচ্ছা, আমি জেনারেলিস্ট ফর্মে লিখি, সেটা হচ্ছে যে বেজ এর এরিয়া, বেজ এরিয়া টাইমস হাইট, ঠিক আছে? তাহলে বলো এর বেজের এরিয়া কত? যেহেতু ক্ষেত্রফল শিখে আসছো, উপরের আয়তন, এই উপরে ফুল জিনিসটা যদি তুমি স্কিপ করো, তাহলে তোমার কি পড়ে থাকে? তাহলে তোমার পড়ে থাকে জাস্ট একটা বেজ বা এই দেখো একটা কী পড়ে থাকে, এটাকে কী বলে? সারফেস, তাই না? একটা সারফেস পড়ে থাকে। এই সারফেসের এরিয়াটা কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে বেইজের এরিয়া কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ বি, অ্যান্ড হাইট হচ্ছে এইচ। তাহলে এটার আয়তন কত হবে? এ বি এইচ। বুঝতেছো? অ্যান্ড এদের এককটা তুমি যে এককে করো না কেন তার মিটার কিউব, অর্থাৎ মিটারে তার কিউব হবে। যদি মিটারে করো তাহলে মিটার কিউব, কারণ 3টা মিটার গুণ হচ্ছে মিটার গুণ মিটার গুণ মিটার, তাহলে একক কী হবে? মিটার কিউব। অথবা সেন্টিমিটারে করলে সেন্টিমিটার কিউব, ঠিক আছে? যেই এককে করো না কেন। আচ্ছা, তো এরপর যেটা শিখবো আমরা সেটা হচ্ছে ঘনক। এখন ঘনক জিনিসটা কি? ঘনক হচ্ছে যখন প্রতিটা সাইডই সেম হয়, অর্থাৎ আমার এইখান থেকে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে এ, আবার এইখান থেকে এইটুক এটার দৈর্ঘ্য হচ্ছে এ, অ্যান্ড এইখান থেকে এইটুক এটার দৈর্ঘ্য এ। তাহলে এখন আমাদের আয়তন নির্ণয় করা আরও সহজ হয়ে গিয়েছে। এ গুণ এ আমরা কি নিই? বেইজের ক্ষেত্রফল নিই। বেইজ কি এখানেও তো বেইজ সেম একটা সারফেস না এখানে? আচ্ছা, আমি এদের মতো করে আঁকার ট্রাই করি, দেখো তো সেম বেইজ না? একটা বেইজ, এটাও এ এটাও এ, তাহলে এদের ক্ষেত্রফল কত হবে? এ গুণ এ, তাই না? এ টাইমস এ, অ্যান্ড এদের উচ্চতাও কত? উচ্চতাও এ। তাহলে কি হবে? এ গুণ এ, অর্থাৎ এ কিউব। তাহলে একটা কিউবের আয়তন কত? এ কিউব। এরপর যেটা আসে যে প্রিজম। প্রিজম কেন শেখাচ্ছি তোমরা বুঝতে পারবে, নেক্সট স্লাইডগুলোয় তোমরা প্রিজম কেন শেখাচ্ছে এটা বুঝতে পারবে। আচ্ছা, আপাতত বলি যে প্রিজমের ক্ষেত্রে আমাদের ভলিউম বা আয়তনের সূত্রে কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছো? আচ্ছা, কিভাবে? আচ্ছা, এই প্রিজমে তুমি যে খেয়াল করে দেখো, এই প্রিজমে এই যে এই অংশটাকে বলে বেইজ। হ্যাঁ, এই অংশটাকে কি বলে? বেইজ বলে। এখন তো কিন্তু তুমি প্রিজমটাকে আপসাইড ডাউন করে রাখতে পারতো। আপসাইড ডাউন মানে বোঝাচ্ছে যে তুমি এরকম খাড়া করে রাখতে পারতো না? আমি কীভাবে চিত্রটা আঁকবো? এভাবে রাখতে পারতো না তোমরা? বুঝতেছো? এভাবে রাখতে পারতো না প্রিজমটা? অর্থাৎ আমি তো এখানে শোয়ায় রাখছি, তাই না? তুমি অন্যভাবেও রাখতে পারতা। আচ্ছা, তো এই যে সাইডের যে অংশটাকে দেখতেছো এটাকে বলে বেইজ। হ্যাঁ, কারণ এই পাশে সাইড, এই পাশে দেখো একবারে রিপিট হচ্ছে, অর্থাৎ মিরর হচ্ছে, এর জন্য এই দুই পাশকে কি বলা হয়? বেইজ বলা হয়। তাহলে আমার আয়তনের মেন সূত্রটা কি? আয়তনের মেন সূত্র হচ্ছে বেইজ গুণ হাইট। তাহলে এইটা যদি বেইজ হয়, আমি একটু ক্লিয়ার করে লিখি, এই যে আমাদের এই যে পোর্শনটা দেখতেছো এইটা একটা বেইজ, অ্যান্ড এর ঠিক অপোজিট সাইডে আরেকটা বেইজ আছে, সেটা হচ্ছে এইটা, তাই না? এইটুকু অংশ আরেকটা বেইজ, সেম না? একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ,
সো এখানে তুমি দুটা বেস দেখতে পাচ্ছ। এইটাকে আমরা বললাম বি, বেস। আর এইখান থেকে এইটুক যেটা আছে সেটাকে আমরা বললাম হাইট। হ্যাঁ, এটা হবে উচ্চতা, কারণ তুমি ওই যে বললাম আপসাইড ডাউন করে রাখলে তখন বেস বরাবর বেসটা থাকবে মাটিতে, তাই না? এই বেসটা তখন মাটিতে পড়বে, উপরের সাইডে আরেকটা বেস থাকবে। এটা যদি B1 হয়, এটা B2 বেস হবে উপরের সাইডে, তখন এটা উচ্চতা হবে না? বেসিক সেন্স, এতদূর তোমরা যদি প্লেলিস্ট করে আসো তাহলে তো এটা তো বেসিক সেন্স। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? এইটুকুকে বললাম হাইট, আর এটাকে বললাম বেস। আচ্ছা, অন্য কাল দিয়ে লিখি, এটাকে বললাম বেস। তাহলে আমার কিউবের আয়তন কত হবে? আয়তন ইকুয়ালস টু এরিয়া অফ বেস বা বেস এরিয়া গুণ হাইট। ক্লিয়ার? বেস এরিয়া গুণ হাইট। এখন দেখো, এটা কিন্তু খুবই কঠিন ম্যাথ না। এই বেসটা তোমার যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তখন এর ক্ষেত্রফল কী হবে? সমবাহু ত্রিভুজের এরিয়া কত? √3/4 a স্কোয়ার, তাই না? √3/4 a স্কোয়ার না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল? তখন টাইমস হবে হাইট। এই এরিয়াটা যদি ধরো তোমার একটা বর্গ হতো, এখন তো ট্রায়াঙ্গল লিখছে, আমরা যদি বর্গও তো হইতে পারতো, তো বর্গ হলে তখন কী দিতাম? AB টাইমস এইচ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ এইচ। যদি এটা 4 কোণাকার হইতো তখন কিন্তু দেখো এটা এই আপসাইড ডাউন কিউব হয়ে যেত না? এই আপসাইড ডাউন কিউব হয়ে যেত না? সেম জিনিস না? যদি এটা বেসটা যদি তোমার কি হইতো? রেক্ট্যাঙ্গুলার হইতো, তাই না? বুঝতে পারতেছো ব্যাপারটা? তো আমি যে সূত্রটা লিখলাম বেস এর এরিয়া গুণ হাইট, এটা কিন্তু অরিজিনাল সূত্র, বুঝছো? অ্যান্ড এইটা এই যে এটা একটা প্রিজম, সেই হিসেবে এটাও একটা প্রিজম, এইটা আরেকটা প্রিজম। আই হোপ তোমরা আমার কথা বুঝতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্লাইড আগে, এই জন্য আমরা আগে কিউব দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এখন যদি রাইট সার্কুলার সিলিন্ডারের কথা চিন্তা করো, এইটা কিন্তু প্রিজমের চেয়ে অন্য কিছুই না। ধরো একটা প্রিজম ছিল এরকম ট্রায়াঙ্গুলার শেপড প্রিজম। আমি একটা প্রিজম কীভাবে আঁকবো? এই যে ধরো একটা প্রিজম ছিল এরকম, হ্যাঁ। এই প্রিজমের তুমি যখন 3 কোণা থেকে, অর্থাৎ 3টা সাইড থেকে তুমি যদি আরেকটা সাইড নাও তখন সেটা কী হয়ে যায়? রেক্ট্যাঙ্গল হয়ে যাচ্ছিল না? এই যে এরকম, বুঝতেছ? এখন তুমি যদি আরও সাইড বানাও তখন কি এটা আরও বাড়তে থাকবে, পঞ্চভুজ হবে, হ্যাঁ। ধরো এরকম একটা সাইজ হবে, এরকম একটা, ধরো আরও সাইজ। আচ্ছা, আমি বুঝাই, আমি এভাবে না করি। ধরো আরও সাইড সংখ্যা বাড়াইলা, ধরো ষড়ভুজ হইল, তখন এরকম হবে না? বুঝতেছ? এরা পিছনে গিয়ে মিট হবে, তাই না? সামনে ষড়ভুজ। আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এবার দেখো চিত্রটা, এই যে, হ্যাঁ এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। তো এই যে এরা একটা ষড়ভুজ হইল, তাই না? তো দেখো এটা কি মোটামুটি গোল হয়েছে ষড়ভুজ হইলে। অ্যান্ড তুমি যদি এই, এখন তো 6টা ভুজ, 3টা ভুজ থাকলে দেখো কেমন হয় দেখতে। বাট তুমি তো এখন ষড়ভুজ বানাইছো, ষড়ভুজ যখনই বানাইছো তখনই সেটা কি হয়ে গেছে? প্রায় গোল হয়ে গেছে, তাই না? মনে আছে মিশরীয়রা কি ষড়ভুজ থেকে সব কিছুর আইডিয়া আনছিল, ডিগ্রির আইডিয়াটা আনছিল। তো তুমি যদি 6 থেকে 12 নাও, 12 থেকে যদি 48 নাও, হ্যাঁ 48-এর পরে তুমি যদি 96 নাও, এরকম নিতে নিতে তুমি যদি ইনফাইনাইটি নিয়ে ফেলো, অর্থাৎ 5000 ধরো, কমপক্ষে 5000 নাও, তখন সেটা কি হবে? এটা একদম কমপ্লিট রাউন্ড শেপড হয়ে যাবে, তাই না? এইখানে যেটা দেখতে পাচ্ছ, তখন ওই শেপটাকে আমরা বলি কি? বেলন বলি, তাই না? তখন ওই শেপটাকে আমরা কি বলি? বেলন। তো প্রিজম থেকে বেলনের আইডিয়াটা আসছে, ঠিক আছে? তুমি এভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, তো বলো এখন বেলন যেহেতু আরেকটা প্রিজম, তখন এর আয়তনটা কি হবে? বেলন যখন আরেকটা প্রিজম তখন এর আয়তন কি হবে? বেইজের এরিয়া টাইমস এইচ, তাই না? এখন আমি এই হাইটটাকে বললাম এইচ, আর উপরের যেটা আছে, যে উপরের পার্টটা, এটা হচ্ছে আমার বেসটা কত এখানে? πr² না?
এখানে বেসটা কত, পাই আর স্কোয়ার। তাহলে আমার বেলুনের আয়তনটা কত, পাই আর স্কোয়ার গুণ এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? এটা আমাদের আয়তন। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই। এখন যদি বলে হলো সিলিন্ডার, হলো সিলিন্ডার মিন্স আমাদের যে সিলিন্ডারটা আছে ওটার এই ভেতরের অংশ খালি, ভেতরের অংশ কিছুই নাই। হ্যাঁ, তোমরা চিন্তা করতে পারো এইটা হচ্ছে তোমরা যে টেপ কিনো না, কস টেপ কিনো অথবা বাজার থেকে যে টেপটা কিনো, ওই টেপটা কি চারপাশে এরকম একটা লেয়ার থাকে, মাঝখানে তো পুরোটা ফাঁকা থাকে, তাই না? তুমি ওর ভিতর আঙুল ঢুকাইতে পারো, তাই না? বুঝতে পারতেছ? মাঝখানের অংশ ফাঁকা না, তো তোমার ডান সাইডের চিত্রে আমি ওটাই দিয়ে রেখেছি। বুঝতে পারছো? এখন বলো এই মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এটা তো আসলে কোনো স্পেসে কোনো কিছুই দখল করছে না, তাই না? এই মাঝখানে যে ফাঁকা অংশটা আছে, আমি একটু কালার চেঞ্জ করি, এই মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এটা তো কোনো অংশই দখল করতেছে না, স্পেসের কিছুই দখল করতেছে না। বুঝতে পারতেছো? এটা স্পেসের কিছুই দখল করতেছে না। তাহলে এর দেখো, আমি যদি ধরো এখানে একটা কাজ করি, কাজটা হচ্ছে ধরো এইখান থেকে এইটুক আমরা রেডিয়াস আর বলি, বড় হাতের আর। হ্যাঁ, ধরে নিলাম আমরা এটা হলো না, হলো না বলতে হচ্ছে মাঝখানে খালি নয়। তখন এটা ক্ষেত্রফল কী হবে? আমরা একটু আগে শিখছি ভলিউম ভি ইজ ইকাল টু পাই বড় হাতের আর স্কোয়ার, অ্যান্ড আমরা এটার হাইট ধরে নিলাম এইচ, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে? অ্যান্ড তুমি দেখো, চিন্তা করো ভেতরে আরেকটা খালি অংশ আছে না, ভেতরে আরেকটা সিলিন্ডার আছে না? তুমি ধরো বাইরের সিলিন্ডারটাকে বাদ দিয়ে দাও, এখন চিন্তা করো যে নাই, তাহলে ভিতরে আরেকটা সিলিন্ডার আছে, সেটা যদি রেডিয়াস হয় আর, সেটার ভলিউম কত হবে? সেটার ভলিউম ভি, আচ্ছা এটা ভি ওয়ান দিলাম, এটা ভি টু, ভি টু ইকুয়ালস পাই ছোটো হাতের আর স্কোয়ার এইচ। এখন দেখো আমি যে ভেতরের সিলিন্ডারটা নিলাম, সেটা কিন্তু আসলে স্পেসে নাই। অর্থাৎ এই যে আমি এই আয়তনটা যেটা নিলাম এটা কিন্তু আমার স্পেসেই নাই। অর্থাৎ এইটুকু জায়গা কিন্তু একটা সিলিন্ডার দখল করতেছে না। কারণ কি, আমার মেইন সিলিন্ডারটা হলো বা খালি, এর ভেতরের অংশটা কিন্তু সেই জায়গাটা দখলই করতেছে না। অর্থাৎ আমরা ওইটুকু আয়তন বাদ দিতে পারি, কারণ আমরা যেই সিলিন্ডারের আয়তনের কথা বলতেছি এই সিলিন্ডারটা তো এক্সিস্টই করে না, এখানে তো সেটা নাই। বুঝতেছো? এই সিটুকু সিলিন্ডার তো এখানে নাই, তাহলে আমরা এটাকে মূল সিলিন্ডার থেকে বাদ দিতে পারি। আবার মূল সিলিন্ডারের পুরার যে আয়তনটা বলতেছি সেই পুরো আয়তন কিন্তু সে দখল করতেছে না। কারণ কি, মাঝখানে একটা জায়গা ফাঁকা অংশ আছে না, ফাঁকা অংশটার আয়তন কত? এইটা ভি টু, অ্যান্ড মেন সিলিন্ডারের আয়তন কত? ভি ওয়ান। তাহলে আমরা একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে মেইন ভি বা ভলিউম ইকুয়ালস টু কী হবে? ভি ওয়ান মাইনাস ভি টু। তাহলে পাই এইচ বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার। আই হোপ তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই। হ্যাঁ, এইবার হচ্ছে পিরামিডের আয়তন কত। আচ্ছা, এতক্ষণ যেটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে যে প্রিজম, সবগুলো যা যা ছিল সবগুলো প্রিজমের কনসেপ্ট নিয়ে আসছি, বাট এখন আসছে পিরামিড। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো পিরামিডের আয়তন কত এগুলো নিজেরা খুঁজে খুঁজে বের করতে। ইউটিউবে আছে অনেক ভিডিও আছে যে এগুলোর আয়তন কই থেকে আসলো, হ্যাঁ কীভাবে আসলো। আচ্ছা, আমি এখানে লিখছি যে পিরামিডের যে কোনো ভিত্তি। আচ্ছা, যে কোনো ভিত্তি মিন্স বোঝাচ্ছে যে কোনো বেস। হ্যাঁ, তাহলে পিরামিডের মেন ভলিউমটা হচ্ছে 1/3 ইন্টু বেস এরিয়া ইন্টু হাইট। এখন পিরামিডের হাইট কোনটা? হাইট হচ্ছে এই যে উপর থেকে নিচে তুমি যে বেজে যে লাইনটা পাবা সেটা হবে তার হাইট। বুঝতেছো? এই উপর থেকে তুমি যদি একেবারে ভূমির তলে চলে আসো তাহলে তুমি একটা নিশ্চয় একটা লাইন পাবে, সেই লাইনটা হবে
এইচ, তাহলে এই যে এই লাইনটা হবে এইচ। ক্লিয়ার? বেসিক্যালি তুমি যদি একটা পিরামিড দেখো, পিরামিডে তুমি নিচে দাঁড়ায়, ধরো এখানে তুমি গিজার পিরামিডে গেছো, অ্যান্ড গিজার পিরামিডে তুমি এখানে ছোট্ট একটা টাইনি একটা মানুষ হয়ে দাঁড়ায় আছো। এই তুমি যে টাইনি মানুষটা, এই টাইনি মানুষ থেকে এই তুমি যে ভূমিতে দাঁড়ায় আছো, এই ভূমি থেকে একদম পিরামিডের মাথা পর্যন্ত যে উচ্চতা, হ্যাঁ এটা কি পিরামিড? আচ্ছা একটু ছোট বড় হয়ে গেছে তাই না? এই পর্যন্ত না পিরামিডের হাইট? হ্যাঁ, পিরামিডের মাথা পর্যন্ত যে উচ্চতাটা সেটা হবে তার হাইট। উচ্চতা মানে হাইট বেসিক্যালি। আচ্ছা, এই ভূমিটা এখন কি? এই ভূমিটাতে যে ভূমিটা তুমি দেখতেছো, এই ভূমিটার দিকে একটু খেয়াল করো। এই ভূমিটা এখন তুমি কি দেখতেছো? এটা একটা রেক্ট্যাঙ্গল না, তাই না? রেক্ট্যাঙ্গল হইতে পারে অথবা প্যারালোগ্রাম হইতে পারে। আমরা রেক্ট্যাঙ্গলটা সুবিধার জন্য চিন্তা করলাম, এটা একটা রেক্ট্যাঙ্গল। তাহলে বলে রেক্ট্যাঙ্গলের এরিয়া কত? ভূমি গুণ উচ্চতা। তাহলে 1/3 AB ভূমি গুণ উচ্চতা ইন্টু এইচ। বুঝতেছ? বাট তুমি যে বেসিক যে সূত্রটা মনে রাখবা সেটা কি সূত্র? সেটা হচ্ছে 1/3 বেস গুণ হাইট। আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই। তোমার যদি পিরামিডটা ধরো কোন হয়েছে, হ্যাঁ কোন মিন্স কি? আমরা যে কোন আইসক্রিম খাই ওটাকে আমি কোন বলি। আমরা যে কোন আইসক্রিম খাই না, এই যে ধরো এই যে কোন আইসক্রিম, এই কোন আইসক্রিমের উপরে কি থাকে? এই কোন আইসক্রিমের উপরে এরকম এরকম ক্লাউডি থাকে না, ক্লাউডি। এই জিনিসটাই তো আমরা খাই, তাই না? কিন্তু এই জিনিসটাকে বাদ দিয়ে, খাওয়া জিনিসটাকে বাদ দিয়ে, তোমার ধরো যত প্রকার খাদ্য আছে সেটাকে বাদ দিয়ে যে মেইন বিস্কিটটা থাকে, ওই বিস্কিটটাকে বলা হয় কোন। একদম কোনের একবারে বেসিক সংজ্ঞা, এটা সংজ্ঞাও বলতে পারি না, মানে বেসিকে আমরা যেটা বুঝি দেখি সেটা হচ্ছে একটা কোন। এখন আমরা যে পিরামিড নিয়ে কাজ করতেছিলাম, অ্যাকচুয়ালি পিরামিড কিন্তু একসময় কোন হয়ে যায়। কীভাবে? এই যে যখন পিরামিড নিয়ে ডিফাইন করতেছিলাম তখন বলতেছিলাম যে এই যে এটা হচ্ছে পিরামিড, তাই না? এখন তুমি যদি 4 বাহুর ক্ষেত্রে তুমি যদি 5 বাহু করো, 6 বাহু করো, আমি অনেক জায়গায় দেখাইছি এটা, 6 বাহু করলে সেটা অলরেডি তখন প্রায় বৃত্তর মতোই দেখায়। তো এটা এখন একটা পিরামিড হয়ে যায় না? এই যে সব এক পয়েন্টে গিয়ে মিলে এটা অলরেডি গোল হয়ে গেছে। তুমি যদি আরও বাহু সংখ্যা বাড়াতে থাকো, 1000, 2000, 5000, 6000 আনতে থাকো, তখন ওটা কী হয়? প্রায় একটা বৃত্তর মতো হয়ে যায়। তাহলে আমার যে কোণের কথা যেটা বলতেছি, কোণটা আসলে কি? কোণটা আসলে একটা পিরামিড। তাহলে পিরামিডের ভলিউম কি? 1/3 গুণ বেজ এরিয়া বা ভূমির এরিয়া গুণ উচ্চতা। এখন একটা কোণের উচ্চতা তো সেইটুকুই যে পর্যন্ত তুমি খাইতে পারো, তাই না? বিস্কুটটা যে পর্যন্ত খাইতে পারো সেটাই তার উচ্চতা হবে। সেই উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে এই যে নিচের এই গাঢ় অংশটা যারা আছে, এটা ক্ষেত্রফল কী হবে একটা কোণের? এটা উল্টানো পিরামিড, সো উল্টানো কোণ। এটা এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাই হবে আমাদের পিরামিডের আয়তন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি গোলকের আয়তন কত। শুনো, একটা গোলকের আয়তন কিভাবে বের করতে হয় এগুলো আসলে 3D ডাইমেনশনাল ব্যাপার। তোমরা এগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে, সুন্দর সুন্দর ভিডিও ডিসক্রাইব করেছে কীভাবে একটা গোলকের আয়তন বের করতে হয়। বাট আমার কাছে মজার যে জিনিসটা লাগছিল সেটা হচ্ছে একটা পিরামিডের কনসেপ্ট থেকে একটা গোলকের আয়তন বের করা পসিবল। হ্যাঁ, এখানে একটা পিরামিডের কনসেপ্ট থেকে গোলকের আয়তনটা বের করা পসিবল, এটা যদি বুঝো। একটা ধরো এখানে একটা পিরামিড আছে, হ্যাঁ, এই পিরামিডের বুঝতেছো না হয়তো, এই যে তোমার সামনে যে গোলকটা আছে, একটা আনারস দেখছো? আনারসের বাইরে এরকম একটা খোপ খোপ জায়গা থাকে। ধরো তুমি পুরো খোপটা একদম একদম মিডল পর্যন্ত চলে গেছে, তাহলে বলো এইটার আয়তনটা কত?
এই যে আমি যেটা আঁকছি এটার আয়তনটা কত, 1/3 গুণ বেজ এরিয়া গুণ হাইট। এখন 1/3 বেজ এরিয়া কত, বেজ এরিয়া হচ্ছে আমরা জানি না, ধরলাম বি, হ্যাঁ, আর হাইট হচ্ছে এখানে আর। কারণ কি, এটা বৃত্তের ব্যাসার্ধ না, এটা তো বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু তুমি তো এখানে এরিয়া নিছো একটা, এরকম তো হাজার হাজার এরিয়া তৈরি করা পসিবল। এটা কি বুঝতেছো? এরকম হাজার হাজার এরিয়া তৈরি করা পসিবল না, এরকমভাবে সব বৃত্তের কেন্দ্রে যাবে। যদি হাজার হাজার এরিয়া নিয়ে ফেলি তখন আমার পুরো বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে না, বুঝতেছো? তাহলে হাজার হাজার বৃত্ত যদি তুমি নাও, একটা স্ফিয়ারের বেস কত, সরি একটা স্ফিয়ারের এরিয়া কত, এরিয়া আগের ক্লাসে দেখেছি একটা স্ফিয়ারের এরিয়া কত, 4πr² না, 4πr², ঠিক আছে? তাহলে আমি যদি সমগ্র বেসকে অ্যাড করি, অর্থাৎ এটা তো আমরা V1 নিলাম, হ্যাঁ, V2 ইজিক্যাল টু কী হবে, V2 ইজিক্যাল টু হবে 1/3 B2 ইন্টু আর। V3 কী হবে, 1/3 B3 ইন্টু আর। এরভাবে আমি যদি প্রত্যেকটা সকল বেসকে যদি যোগ করি, আমার দেখো তো কী আসতেছে, 1/3 B1 প্লাস B2 প্লাস B3 ডট 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 অ্যান্ড গুণ আর। কারণ প্রত্যেকের ক্ষেত্রে আমার যে রেডিয়াস সেটা কি আরই হবে। তাহলে সকল বেসকে যদি গুণ করি, যোগ করি, একটা স্ফিয়ারের এরিয়া আসে, সেই স্ফিয়ারের এরিয়া কত, 4πr² গুণ আর, তাই না? তাহলে এটার এরিয়া কত হবে, এটার এরিয়া আসতেছে 4/3 πr³। তাহলে এটাই আমার আয়তন। একটা স্ফিয়ার বা গোলকের আয়তন কত, 4/3 πr³। এটা আবার কী হইল? তো এইটা যখন আমি চিন্তা করছিলাম তখন আমি প্রবাবলি ক্লাস 9-এ পড়তেছিলাম, অ্যান্ড আমি খুবই মজা পেয়েছিলাম। এটা আমি নিজে থেকে এটা কল্পনা করে বের করছিলাম। আমি ভাবছিলাম আমি একজন আবিষ্কারক, কিন্তু আসলে আমি কোনো আবিষ্কারক না, এটা অনেক আগেই মানুষ এগুলো ভেবে রেখেছে। সো এই যে নিজে থেকে কিছু একটা বের করতে পারছিলাম, এটার আনন্দই অন্যরকম। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, আমি তোমাদের এনকারেজ করতেছি, ম্যাথের বিভিন্ন জিনিস, ম্যাথের বিভিন্ন কনসেপ্ট আন্দাজে মুখস্থ না করে ডেরিভেশনগুলো আস্তে আস্তে শিখো। ওখান থেকে তোমরা নিজেরাই কিছু কিছু জিনিস আবিষ্কার করতে পারবে নিজেদের থেকেই। এটাকে আবিষ্কার বলা চলে না, এটাকে বলে ডিসকভারি অ্যান্ড ইনভেনশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, ঠিক আছে? এখন আমি যেটা বলতেছি, স্ফেরিক্যাল শেল বা ফাঁপা গোলক, যেমন ফাঁপা কোনক নিয়ে চিন্তা করছিলাম না, ফাঁপা কোনক, তেমন স্ফেরিক্যাল শেল হইতে পারে, অর্থাৎ শেল হইতে পারে যেখানে কোনো ভেতরে একটা ফাঁপা জায়গা থাকে। এই যে ভেতরে একটা ফাঁপা জায়গা আছে, এখানে ভয়েড, এখানে কিছুই নাই। আমি পুরো গোলকটাকে এন্ড করি নাই, বাট পুরো গোলকটাকে এইভাবে সেট করে দেওয়া যাবে না, বুঝছো? যার ভেতরে ফাঁকা, একটা ফুটবলের ভেতরে তো ফাঁকাই থাকে, তাই না? ফুটবলের ভেতরে তোমার যদি মাংস দিয়ে ভরে রাখতো তাহলে কি তুমি একটা হেড দিতে পারতা? একটা কিক দিলে কি এত জোরে যাইতো না। আচ্ছা, তো আগের বারের মতোই সূত্র হবে 4/3 পাই বড় হাতের r³ মাইনাস ছোটো হাতের r³। এইটা যারা এই ভিডিও দেখে আসতেছো অ্যান্ড পুরো সিরিজ করে আসতেছো, তারা যদি এটা না পারো, এটা খুবই দুঃখজনক হবে। বুঝতে পারতেছো এটা খুবই ইজি জিনিস, তাও আমি একটু বলে দিই। এটা পুরোটাও যদি বড় হাতের আর হয়, মানে বড় গোলকের আয়তন, অ্যান্ড ছোটো গোলকের আয়তন যদি হয় ছোটো হাতের আর, তাহলে কি বড় গোলকের আয়তন থেকে ছোটো গোলকের আয়তনটা বিয়োগ দিয়ে দিলে হয়ে যাবে না? কারণ ছোটো গোলক তো এক্সিস্টই করে না। এই যে আমরা যদি চিন্তা করি আর কি, কল্পনা করি ছোটো গোলকের একটা আয়তন আছে, ওটা তো এক্সিস্টই করে না, বুঝতেছো? তখন তো ওটা বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, এটা নিয়ে কথা বলে কিছু নাই। তো তোমাদের কাছে আজকে আমি অনেক দিন ধাঁধা টাদা দিই না, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি আজকে, দেখি তোমরা এটা বলতে পারো কিনা। সেটা হচ্ছে তোমাদের বাংলাদেশের আয়তনটা বের করতে হবে। বাংলাদেশের আয়তন কত এটা তোমাদের বের করতে হবে, হ্যাঁ। অ্যান্ড তোমাদের কমেন্টে লিখতে হবে যে বাংলাদেশের আয়তনটা কত। এটা তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম। তুমি তো পুরো ক্লাস ধরে একটা ক্লাস করলা, সেটা হচ্ছে আয়তনের উপরে, তাই না? আয়তনের কিছু বেসিক আয়তনগুলো শিখলা, অ্যান্ড কীভাবে আসলে এগুলো জানলা। এখন তোমাদের একটা মজার অঙ্ক দিলাম বা চিন্তা করার সুযোগ দিলাম যে বাংলাদেশের আয়তন কত, এটা খুঁজে তোমরা বের করবে, অ্যান্ড এটা কমেন্টে জানাবে, ঠিক আছে?
তোমরা কী শিখছো আয়তন, অ্যান্ড তোমাকে বইয়ে কী শেখানো হচ্ছে আয়তন বলে, তোমাদের বইয়ে পাঠ্যপুস্তকে আয়তন বলে বাংলাদেশের আয়তন কত, এটা বলে দেয় সাধারণ জ্ঞান হিসেবে। বাংলাদেশের আয়তন কত সাধারণ জ্ঞান আসে ক্লাস 3-4 ক্লাসে, আমার তো আসতো, হ্যাঁ তোমাদের কথা জানি না। সো তোমরা তোমাদের এটাই কমেন্ট করবে তোমরা যে বাংলাদেশের আয়তনটা তোমরা কত শিখেছো এবং কত, এটা তোমরা ফাইন্ড আউট করবে। আচ্ছা, অ্যান্ড তাহলে এই পর্বের মাধ্যমে আমরা সিরিজটা কমপ্লিট করলাম। আগামী নতুন কোনো না কোনো বেসিক ভিডিও অথবা নতুন কোনো না কোনো টপিকের উপর স্পেসিফিক ভিডিও আসবে, হয়তো স্পেসিফিক ক্লাস আসবে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা নজর রেখো। অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট আপডেটেড। এবং মজার মজার কনসেপ্ট অথবা মুখস্থ না করে যে ম্যাথ বুঝে বুঝে পড়া সম্ভব, এইগুলা তোমরা আমার চ্যানেলে পাবে। অ্যান্ড এগুলো যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো আল্লাহ হাফেজ সবাইকে। বুঝে বুঝে পড়তে থাকো, মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর, এটাই বলতে চাই। তো মুখস্থ করো না, বুঝে বুঝে পড়তে থাকো অ্যান্ড সাথে থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।